আজকে বাংলাদেশের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে এই সেমিনারটি আপনারা জানেন গতকালের যে ঘটনা প্রবাহ তার পরিপ্রেক্ষিতে আজকে আমি মনে করি যে আমরা জাতির একটি ক্রান্তি লগ্নে উপনীত। এবং এই মুহূর্তে শুধু সরকার নয়, শুধু রাজনৈতিক দলগুলো নয়, আমি বিশ্বাস করি বাংলাদেশের গণমানুষকে তাদেরকেও অত্যন্ত সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। এখানে বোঝা প্রয়োজন যে এত বড় একটি যুগান্তকারী বিপ্লব যদি বলি, বিগত 2024 সালের জুলাই আগস্টের যে ঘটনাগুলো ঘটেছিল এবং 5ই আগস্টে যে পরিবর্তন বাংলাদেশের জাতীয় জীবনে এসেছিল এবং যে মুহূর্তে সেই সময় বাংলাদেশের 18 কোটি মানুষ তারা মুক্তির গান গাইছিল, সেই বাংলাদেশ আজকে মাত্র 9 মাসের ব্যবধানে গতকালের যে ঘটনা প্রবাহ, তাহলে কিভাবে সেখানে এসে উপনীত হলো সেই প্রশ্নটি আমি জাতির সামনে তুলি। কেন 5ই আগস্টে তো বাংলাদেশের প্রতিটি মানুষের সামনে ছিল অত্যন্ত একটি আবেগঘন মুহূর্ত। কেন? সেদিন তারা উপলব্ধি করেছিল যে আমরা বিগত 15 বছরের যে স্বৈর শাসন, সেই স্বৈর শাসন থেকে মুক্ত হয়ে একটি উন্মুক্ত পরিবেশে আমরা এসেছি। কি সেই উন্মুক্ত পরিবেশ? আমরা গণতন্ত্রের উত্তরণ। গণতন্ত্রের কথাটি কেন এসেছে? গণতন্ত্রের কথাটি ব্যাখ্যা করতে গেলে আমাদের ফিরে যেতে হবে 1971 সালে। আমরা যে যতই সমালোচনা করি না কেন, একথা কেউ অস্বীকার করতে পারবে না, কতগুলো ঐতিহাসিক সত্য আছে। এটা আমি মানি। সময়ের বিবর্তনে হয়তো তার গুরুত্ব কমে যায় বা গুরুত্ব বেড়ে যায়, কিন্তু আমি এটা বিশ্বাস করি ইতিহাসকে কখনো অস্বীকার করা যায়। 71-এ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং স্বাধীনতা যে প্রেক্ষাপটে হয়েছিল সেই সত্যকে কিন্তু কেউ অস্বীকার করতে পারে। এবং যারা সেই ঐতিহাসিক সত্যকে অস্বীকার করতে চায়, তারা নিজেকে যে যত বড় নেতাই মনে করুক না কেন, যে নিজেকে যত বড় বিপ্লবী মনে করুক না কেন, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত। এই কঠিন সত্যগুলো আপনারা জানেন, আমি কঠিন কথা বলি, আমি যেটা অপ্রিয় সে কথা বলি, কেননা আমি যেটা সঠিক সেটাই, আমি যেটা মনে করি সঠিক সে কথাই। এই কথাগুলো আজকে বলার সময় এসেছে। আমরা আজকে বিভিন্ন বক্তার মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছি। সেই বক্তব্যগুলো থেকে কি সমাধানে আমরা আসতে পারি সেই বিষয়টি আজকে আমাদের বিবেচনা করতে হবে। সমাধান কিন্তু একটি, বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে একটি মাত্র সমাধান। আমাদের উপলব্ধি করতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের স্বীকার করতে হবে সেই সত্যকে। বাংলাদেশ 15 বছর শাসনে ছিল। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ করতে। এছাড়া দ্বিতীয় কোন সমাধান বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে নেই। গণতন্ত্রের যে সূতিকাগার, যে গণতান্ত্রিক পদ্ধতিকে আমরা অনুসরণ করি সেটা হচ্ছে ইংল্যান্ডের ওয়েস্টমিনস্টার। সেখানে আলোচনা হয়েছে, সেখানে জ্ঞানী গুণীরা বলেছেন, কি বলেছেন? ডেমোক্রেসি ইজ ব্যাড।
লক্ষ্য করুন কথাগুলো। তারা নিজেরাই বলেছে ডেমোক্রেসি ইজ ব্যাড, কিন্তু বাক্যটি সেখানে শেষ হয়নি। বাক্যের পরবর্তী অংশ হচ্ছে ডেমোক্রেসি ইজ ব্যাড বাট আদার সিস্টেমস আর ওয়ার্স। অর্থাৎ ডেমোক্রেসি খারাপ হতে পারে, কিন্তু আমরা যদি ডেমোক্রেসি না করে অন্য কিছু করি তার ফলাফল আরো বেশি খারাপ। এই সত্যগুলো বাংলাদেশের মানুষ জানে বলেই আমি মনে করি 1971 সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে গণতন্ত্রের জন্য মুক্তি সংগ্রাম করেছে। আজকে কোনো ভুল ব্যাখ্যা দিয়ে বা কোনো নিজের ইচ্ছা মতো বা নিজের ভিন্ন আদর্শের কারণে সেই মুক্তিযুদ্ধকে খাটো করা সঠিক হবে। কেননা যদি সেটা আমরা করি তাহলে আমরা আমাদের নিজের অস্তিত্বে কুঠারাঘাত করি। সেই কারণে আমি একটি কথা সবসময় বলি, সেটা হচ্ছে এই যে আমি যদি ভুল করি তাহলে কিন্তু আমাকে সংশোধন করাতে পারে একমাত্র গণতন্ত্রই। আমি শিক্ষক হিসেবে একটা ছোট্ট উদাহরণ দিই। উদাহরণটি হচ্ছে এই যে ছাত্রদের আমরা পরীক্ষা নিতে বলছি। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না বা যারা গণতন্ত্রের মর্মার্থ উপলব্ধি করতে পারে না তারাই কিন্তু গণতন্ত্রের সমর্থক। আপনারা ভুলে যাবেন না, একটা রাজনীতিককে কিন্তু আমাদের দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সঠিকভাবে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে প্রতিটি রাজনৈতিক, আমাকেও, আমি শিক্ষক কিন্তু আমাকেও প্রতি 5 বছর জনগণের সামনে পরীক্ষা দিতে হয়। এবং গণতন্ত্রের সবচেয়ে বড় চেক এন্ড ব্যালেন্স হচ্ছে, এবং সেটা কখন সফল হবে আমি সাধারণভাবে ওই যে পরীক্ষার কথা বললাম না, ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে, ওই পরীক্ষায় যদি নকলবাজি চলে তাহলে কিন্তু ওই পরীক্ষার রাজনীতিকদের পরীক্ষার যেটা হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনে যদি কারচুপি হয়, ঠকবাজি হয়, রিগিং হয়, তাহলেও কিন্তু সেই পরীক্ষা না। এখানে একজন বক্তা বলেছেন যে বাংলাদেশে নাকি অনেক নির্বাচনের মাধ্যমে সঠিক পথে আমরা আসতে পারিনি। তিনি ভুলে গিয়েছেন যে বাংলাদেশের সঠিক নির্বাচনই হয়নি। বিগত 15 বছর বাংলাদেশের সঠিক নির্বাচন হয়নি, সেই কারণে আমরা সঠিক পথে যেতে পারি। দোষটা নির্বাচনের নয়, দোষটা যারা ওই সঠিক নির্বাচন করেনি তাদের। এখানে সংবিধানের কথা বলেছে, এখানে কয়েকটি বিষয় উপলব্ধি করা দরকার। এখানে সংবিধানের কথা আরো কয়েকজন বক্তা উল্লেখ করছে, আমি বিষয়টি স্পষ্ট করে দিচ্ছি। অনেকে বলেন 72-এর সংবিধান আমরা মানব না। তারা নিজেরা ভুলে গেছেন যে আজকে যে বাংলাদেশের সংবিধান সেটা কিন্তু 72-এর সংবিধান নয়, এটা 15, 16, 17 বার অলরেডি সংশোধন হয়েছে, বুঝতে হবে। আজকে আমি যুক্তই বক্তৃতায় গরম করার জন্য মানুষকে বলি যে 72-এর সংবিধান মানি না। আসলে কিন্তু 72-এর সংবিধান তো এখন নাই। 72-এর সংবিধান মানা না মানা সেটাকে অ্যাব্রোগেট করা বা যেটাকে বাতিল করা যে ধোঁয়া আজকে চলছে, সেই কথা তো অর্থহীন কথা বলছে, এটা অজ্ঞানের কথা, জ্ঞানী মানুষের কথা বুঝতে হবে। আমি কি বলছি আমাকে নিজেকে বুঝতে হবে। আমি কি অর্থপূর্ণ কথা বলছি না আমি অর্থহীন কথা বলছি, আমি কি যুক্তিপূর্ণ কথা বলছি না যুক্তিহীন কথা বলছি, সেটাও আমাকে বুঝতে হবে। যারা বলছে যে আমি 72-এর সংবিধান না করে এটা ছুড়ে ফেলে দিব, তাহলে নিজেরাও বুঝতে পারে না যে এখন 72-এর সংবিধান বাংলাদেশে নাই। ভালো কথা, আজকের সংবিধান যে পর্যায়ে আছে সেটা নিশ্চয়ই আমরা পর্যালোচনা করছি। এখানে দ্বিতীয় একটি পয়েন্ট রয়েছে। দেখুন, বাংলাদেশের সংবিধান বলুন, বিশ্বের যে কোনো সংবিধান বলুন, তো সেখানে কি কোনো খারাপ কথা লেখা আছে? কয়টা খারাপ কথা লেখা আছে? কি খারাপ কথা লেখা আছে? সোভিয়েত রাশিয়ার কথা আলাদা, আমাদের ওই যে বাংলাদেশে কিন্তু 72-এর সংবিধানের পরে আরেকটি সংবিধান এসেছিল 75 সালের শুরুতে, সংসদে 11 মিনিটের ব্যবধানে যারা 72-এর সংবিধান তৈরি করেছিল তারাই 72-এর সংবিধান জুড়ে ফেলে
সেখানে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে সেখানে একটি তারা সেকশন তারা সংবিধানে যোগ করেছিল, যার মাধ্যমে পাকশাল সৃষ্টি হয়েছিল। সংবিধানের কথা বলতে গেলে সংবিধানের ইতিহাসগুলো বুঝে কথা বলতে। সেই সংবিধানে কিন্তু অনেক গণবিরোধী কথা ছিল। সেই সংবিধান কিন্তু আমরা পরবর্তীতে আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা ছুড়ে ফেলেছি। সেই অগণতান্ত্রিক একদলীয় পাকশালের যে সংবিধান, যেটা কিছু সময়ের জন্য বাংলাদেশে ছিল, সেটা কিন্তু আজকে নেই। ৭২ সংবিধান আছে। এই সমস্ত বিষয়গুলো বুঝে আমাদের কথা বলতে হবে। আমরা ঝোঁকের মাথায়, আবেগের মাথায় সবকিছু হয় না। এটা গেল সংবিধানের বিষয়। তারপরে কি আছে, আরো অনেক কিছু কথা আজকে শুনছি। হ্যাঁ, আমরা তো বাংলাদেশের পরিবর্তন চাই, কিন্তু প্রশ্নটি হচ্ছে যে আবার কোন পরিবর্তন চাই সেটা হচ্ছে। পরিবর্তন শুধু পরিবর্তনের জন্য হতে পারে না। পরিবর্তন হতে হবে বাংলাদেশের 18 কোটি মানুষের মঙ্গলের জন্য। কাজে আমি কোন পরিবর্তন চাই সেটাও কিন্তু আজকে আমরা যে কথাগুলো শুনছি বিভিন্ন সময়ে, কাজে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ব্যাখ্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। ব্যাখ্যাগুলো উপস্থাপন করা প্রয়োজন। আজকে মানবাধিকার 3টি গুরুত্বপূর্ণ শব্দ আছে, শিরোনাম আপনারা লক্ষ্য করুন। একটি হচ্ছে গণতন্ত্র, একটি হচ্ছে মানবাধিকার, আর তৃতীয়টি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। আমি খুব সংক্ষেপে 3টি বিষয় নিয়ে কথা বলছি। প্রথমে মানবাধিকারের কথাটা বলে নিই, কেননা এটা হচ্ছে মূল বিষয়। 1948 সালে, ইতিহাস একটু পেছনে ফিরে যাচ্ছে, 1948 সালে জাতিসংঘের সর্বপ্রথম মানবাধিকার নিয়ে যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। তখনকার জাতিসংঘ বিশ্বের অনেকগুলো দেশ, আজকের মতো বিশ্বের প্রায় 200টি দেশ নয়, তখন যে দেশগুলো ছিল, তারা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। তার নাম হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। 1948, আজকে থেকে প্রায় 80 বছর আগে। আমাদের বুঝতে হবে সেই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 80 বছর আগে, এটা কিন্তু আজকেও প্রযোজ্য প্রতিটি দেশের জন্য। এবং আমরা বাংলাদেশ কিন্তু সেই ডিক্লারেশনে একজন স্বাক্ষর পেল। কাজে বাংলাদেশের কোন কোন সরকার, আপনারা জানেন যে বিগত 15 বছর যে সরকার ছিল, তারা প্রতিদিন বারবার সে মানবাধিকার লঙ্ঘন ফ্যাসিস্ট সরকার কায়েম করেছিল। আগে অতীতে তারা কায়েম করেছিল বাকশাল সরকার, এবং এটা বিশ্বজন স্বীকৃত যে তারা পরবর্তীতে যেটি কায়েম করেছিল সেটি একটি অলিখিত বাকশাল, বিশ্বের বুকে সেভাবেই। আজকে আমাদের বুঝতে হবে যে আমরা গণজোয়ারে যেন আবার সেই মানবাধিকার লঙ্ঘন করে না ফেলি, সেই মানবাধিকার থেকে বাংলাদেশের 18 কোটি মানুষকে যেন বঞ্চিত। এখানে কয়েকজন বক্তা বলেছে যে আমরা সবকিছুতে একমত। আমি স্বীকার করি আমরা সবকিছুতে একমত হবো, এটা আমি স্বীকার করি যে আমরা ভালো কাজে সবাই, কারণ আমরা যদি ভালো এবং মন্দ কাজে সবাই একমত হয়ে যায়, তাহলে কিন্তু আমরা আবার বাকশাল 3 সৃষ্টি করি। এই সম্পর্কে কিন্তু সচেতন থাকতে হবে। আজকের তরুণ যারা রাজনীতিবিদ আছেন, গুরু আছে এখানে, আমি তাদেরকে বলবো অত্যন্ত সতর্ক পথে হাঁটতে হবে। আমরা একমত হব, কিন্তু সেই একমত হবার মধ্যে অন্য একটি কথা আছে, উই ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। ডাইভার্সিটি ভুলে গিয়ে ইউনিটি করলেই কিন্তু বাকশাল হয়ে যায়। আজকের সরকার একমত করতে গিয়ে যেন আবার সেই সবাইকে বাধ্যতামূলক একমতে নিয়ে না যায়, সেই সম্পর্ক প্রতিটি মানুষের চিন্তার স্বাধীনতা থাকে। বিশ্ববিদ্যালয়, এখানে মাসুম সাহেব আছেন সভাপতি, তিনি অবশ্যই জানেন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার স্থান। দেখুন, চ্যালেঞ্জ আমরা ফেস করছি শুধু বাংলাদেশে নয়, বুঝতে হবে আজকে থেকে মাত্র কয়েকদিন আগে বিশ্বের সবচেয়ে শক্তিশালী যে দেশ এবং বিশ্বের সবচেয়ে বিখ্যাত যে বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়,
সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আমেরিকার যে গণতান্ত্রিক সরকার বলা হয়, আমেরিকার গণতান্ত্রিক সরকার সেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আজকে থেকে 3 দিন আগে হস্তক্ষেপ করেছে। বুঝতে হবে যে মানুষের মুক্ত চিন্তা সেখানে যখন হস্তক্ষেপ করে কোন সরকার, দেশের স্বার্থের কথা বলেই হোক বা ঐক্যের কথা বলেই হোক, সেটা কিন্তু মানবাধিকার। এবং আনন্দের বিষয়, আমেরিকার প্রেসিডেন্টের নির্দেশের 2 দিন পরে আমেরিকারই কোর্ট প্রেসিডেন্ট ট্রাম্পের আদেশকে ইতিমধ্যেই অবৈধ ঘোষণা। সেখানেই হচ্ছে গণতন্ত্র। আজকে বাংলাদেশে আমরা আছি, আমরা বলেছি, আমরা কি বলেছি? আমরা বলেছি যে এখানে বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই, আমরা বিচার বিভাগের স্বাধীনতা। আমরা দেখেছি কিভাবে বিগত 15 বছর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায় আইন মন্ত্রণালয় থেকে লিখে দেওয়া হতো, সেই বিজ্ঞ বিচারকগণ সেই রায় করে দিত। কি আমি কি ভুল বলছি? আমার প্রশ্ন হচ্ছে, আমরা আজকে যখন পরিবর্তনের কথা বলছি, কেন আজকে আবার আজকের আইন মন্ত্রণালয় আজকের সুপ্রিম কোর্ট বা হাইকোর্টকে বিচার লিখে পাঠ করার জন্য নির্দেশ দেবে? যদি এটা করে তাহলে আমি বলবো যে এই বর্তমান সরকার তাদের সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। আনন্দের বিষয়, যেটা গুজব এবং জনশ্রুতি তারা চেষ্টা করেছিল, কিন্তু এইবার সেটা তারা করতে পারে। অতি সাম্প্রতিক ঘটনায় আমি তার বিস্তারিত বিবরণ। বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে স্বৈর শাসকেরা যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশের মানুষের যে শক্তি, গণতন্ত্রের যে শক্তি, তার কাছে তারা বারবার পরাজিত। সময় লাগবে, হয়তো আমরা রাস্তার চেষ্টা করতে পারি না, সময় লাগতে হবে। এবং আপনারা বিগত কয়েকদিনের ইতিহাসে আমি আশাবাদী যে বাংলাদেশের মানুষের সেই গণতন্ত্র এবং তাদের যে স্বাধীনতার যে শক্তি, সেই শক্তির কাছে যে কোনো স্বৈর শাসক পরাজিত হবে। তারা যেই পোশাকে, যেই নামে বা যেই ছদ্মবেশে আসবে। কথাগুলো প্রত্যেকটি শব্দ আপনারা মনোযোগ দিন। মানবাধিকার, গণতন্ত্রের কথা দুটোই বলেছি। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে জাতীয় সংসদ নির্বাচন। আমরা জাতীয় সংসদ নির্বাচনের কথা কেন বলছি? আমি তো শুনে অবাক হয়ে যাই। প্রকাশ্যে দেখেছেন আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমরা নাকি জাতীয় সংসদের নির্বাচনের কথা বলছি ক্ষমতায় যাবার জন্য। তাহলে আমি কি এটা বলতে পারি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাওয়া একটি নাগরিকের জন্য অপরাধ? আমরা কি অপরাধ করেছি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন? এই প্রশ্নের উত্তর যারা আমাদের অভিযুক্ত করছে, প্রকাশ্য করছে, পত্রিকায় লিখছে যে বিএনপি পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই। আমরা তো এটা প্রকাশ্যে বলে থাকি, এখানে অপরাধটা উল্টো কথা বলতে হয়। যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না, তারা গণতন্ত্র চায়। তারা এদেশে মানুষের কল্যাণ চায় না, এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন চায় না। কাজে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোন ধোঁয়াশা সৃষ্টি করার কোন অবকাশ কারণেই তারা যতটুকু। আমরা স্বাধীনতা যুদ্ধের সময় দুটি উপজীব্য নিয়ে কাজ করেছি। আজকে নতুন প্রজন্ম তারা হয়তো অনেকে জানে না বা ভুলে গিয়েছে, অথবা তাদের ভুলিয়ে ফেলা হয়েছে। আমি একটু আগে বলেছি, প্রথম যে আমাদের সত্য আমাদের সামনে উদ্ভাসিত হয়েছিল 71 সালে, সেটা হচ্ছে গণতন্ত্র। আমরা এটা উপলব্ধি করতে পেরেছিলাম যে তৎকালীন পাকিস্তানের যে অবকাঠামো ছিল,
সে অবকাঠামোর ভেতরে গণতন্ত্রের চর্চা হয় না, হয়নি এবং হবে না। এবং সেই জন্য আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই, এবং সেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি হবে এই কথাগুলো আজকে নতুন প্রজন্মকে জানতে হবে, বুঝতে হবে, সেদিনের সে প্রেক্ষাপটকে তাদের বুঝতে হবে। আজকে তারা স্বাধীন বাংলাদেশে কেন বাস করছে, কিভাবে বাস করছে, কাদের আত্মত্যাগে বাস করছে, সেটা তাদের বুঝতে হবে। যখন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, আমি দুঃখিত আমাকে এই কথাগুলো স্পষ্ট করে আজকে বলতে হচ্ছে, এই জাতীয় সংসদ গণতন্ত্রের প্রেক্ষিতে যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, সেই 26শে মার্চের কালো রাত্রে তারা কোথায় ছিল, তাদের ভূমিকা কি ছিল, তারা কি করেছিল? তারা কাপুরুষের মতো পালিয়ে গেছিল বিগত 5ই অগস্ট, ঠিক যেভাবে তাদের পরবর্তী প্রজন্ম ছাত্র জনতার বিপ্লবে যখন পালিয়ে গেছিল, তারা একই কাজ করেছিল সেই 26শে মার্চ, নতুন কিছু নয়। এটাই আওয়ামী লীগের চরিত্র। তারা মুখে বড় বড় কথা বলে, যখন চ্যালেঞ্জের সামনে আসে তখন তারা পালিয়ে যায়। সেদিন কে দাঁড়িয়েছিলেন? আমি দেখবার একজন অখ্যাত মেজর, মুখ ফুলিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেই শক্তিশালী পাকিস্তান সৈন্যবাহিনীর বিরুদ্ধে, অন্য কেউ নয়। এবং তিনি কি বলেছিলেন? I, Major Zia Rahman, declare the independence of Bangladesh. It's a historical truth, ইথারে ভেসে সারা দুনিয়ায় প্রচারিত হয়েছে। কই আওয়ামী লীগের কেউ তো তার সাহস তার নিজের জীবন নিয়ে পালিয়ে গেছে। এই কঠিন সত্যগুলো আজকের নবীন প্রজন্ম যারা, আমি তাদের সম্মান করি, তারা আন্দোলন করেছে, জীবন দিয়েছে বিগত জুলাই অগাস্টে, কিন্তু তাদেরকে ইতিহাস সত্যি, যেটা ইতিহাসের সত্যি, সেটাও কিন্তু তাদেরকে জানতে হবে, বুঝছেন? কাজে সেই স্বাধীনতা। আর দ্বিতীয় যে বিষয়টি ছিল, সেটি ছিল বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের তখনকার জনসংখ্যা ছিল 5-6 কোটির মতো। সেই 5-6 কোটি মানুষের অর্থনৈতিক, দুঃখের সঙ্গে বলতে হয় আওয়ামী লীগ বড় বড় কথা বলেছে, বাংলাদেশকে নাকি উন্নয়নের মডেল সৃষ্টি করেছিল। আমি বলতে এই প্রেসটা বলেছিলাম, আমি প্রথম বলেছিলাম যে মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি। এখন বাংলাদেশের সবাই, এবং তারা কি সৃষ্টি করেছে আপনারা কি তথ্য দিয়ে বলতে চাই। জার্মানির একটি ফাউন্ডেশন, তারা একটি স্টাডি করে দেখিয়েছিল যে বিগত 2015 থেকে 2025 এই বিগত 10 বছরে বিশ্বের সব দেশের ধনী দরিদ্রের যত ব্যবধান সৃষ্টি হয়েছে, তার মধ্যে সর্বোচ্চ পরিমাণ ব্যবধান সৃষ্টি হয়েছে হয়েছিল সেই 2015 থেকে 2024। কাজে এই কঠিন সত্যগুলো আজকে মানুষের ভুলে গেলে যে ধনী দরিদ্রের ব্যবধান যদি আমাদের ভাষায় যেটা বলা হয় যে এক্সিলারেটেড রেট, ফিজিক্সের শব্দ এক্সিলারেশন, এক্সিলারেটেড রেটে বেড়ে গিয়েছিল, মানে একবার যতটুকু বাড়ছে তারপরে আরো বেশি বাড়ছে, তারপরে আরো বেশি বাড়ছে। তো এটা কেন বেড়েছিল? আওয়ামী লীগ একটি অলিগার্কিক সিস্টেম, গণতন্ত্রের নামে গণতন্ত্রের ধোয়া দিয়ে অলিগার্কিক সিস্টেম সৃষ্টি করেছিল, এবং সেটা তারা করতে পেরেছিল যে সেখানে এই যে নির্বাচনের কথা বলছে, সেই নির্বাচনগুলো ছিল ভুয়া নির্বাচন। এটা আমার কথা নয়, সারা বিশ্বের সব মিডিয়াগুলো দেখুন, সব জায়গায় লেখা হয়েছে। বিলাতে ইকোনমিস্টে লেখা হয়েছিল, নিউ ইয়র্ক টাইমসে লেখা হয়েছিল, ফ্রান্সে লেখা হয়েছিল, জার্মানির পত্রিকা আলেমাইনাতে লেখা হয়েছিল। প্রত্যেকটি পত্রিকায় চিহ্নিত করা হয়েছিল যে বাংলাদেশের ভুয়া নির্বাচন। কাজে আজকে এত বড় বৈপ্লবিক পরিবর্তনের পরে আজকে সরকার যদি বলে যে নূর বলেছে, আমি সেটা বিরক্তি করতে চাই না, তারপর না বলে পারছি না, আজকে সরকার যদি বলে যে এই সরকার এসেছে নির্বাচন দায়িত্ব নিয়ে নয়, তাছাড়া আরো দুনিয়ার সব দায়িত্ব নিয়ে তারা এসে, তাহলে তো তাদের 100 বছরের মতো লাগবে বাংলাদেশ।
তো সপ্তাহখানেক বছর পেলে এই কি বলে এটাকে এই এই কেয়ারটেকার বলেন বা যাই বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার বলেন, ইন্টারিম সরকার বলেন বা যাই বলেন, তো সপ্তাহখানেক বছর লাগবে। তাহলে আমরা ঘুমাই সপ্তাহখানেক বছরের মতো, তারা দেশকে ঠিকঠাক করুক। তারপরে ওই যে আমেরিকার একটা গল্প আছে না, রিপ ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেলের গল্প মনে আছে, 100 বছর জন্য ঘুমিয়ে যাবো। তাহলে আমরা 100 বছর জন্য ঘুমিয়ে থাকি, তারা দেশ ঠিকঠাক করুক। 100 বছর পরে উঠে আমাদের কিছু মনে করবেন না, আমি কিন্তু একটু হালকা রসিকতা করছি, কিন্তু না করে পারছি। বক্তব্য দীর্ঘ হয়ে গেছে, বক্তব্য আসলে বলার কিছু নেই, বক্তব্য কিছু নেই। বাংলাদেশের মানুষের রক্তের ছিল, তাকে যত গালি দেন, যত মারেন, যত কাটেন, একটা পোলাকর্ম এনে দেন, পোলাকর্ম এখন চাই না। আমি কথা বলতে চাই, আমার পোলাকর্ম হতো, কথা বলতে চাই, কথা বলা মানে কি? কথা বলা মানেই তো আমার আমার স্বাধীনতার, কথা বলার যে স্বাধীনতা, ওই আবার হিউম্যান রাইটস এর ওই যে বললাম 1948 সালে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, তার আর্টিকেল নাম্বার 19 আর্টিকেল বলা মানুষকে কথা বলতে, এটাই হচ্ছে গণতন্ত্র। আমি আপনাদের অনেক সময় নিয়েছি।